নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মাঝে মাঝে রোজকার কাজের থেকে ছুটি নিয়ে একটুখানি অন্যরকমভাবে জীবনটা কাটাতে ভালো লাগে। আবার কখনো কখনো যেটা শুধুমাত্র মনকে আনন্দ দেয় সেই কাজটাই করতে ইচ্ছে হয়। তো এরকমই একটা দিন বা এরকমই একটা ব্লগ নিয়ে আজ এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আর সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, কেউ টেনে দেখো না। সংসারের কাজের থেকে পুরোপুরি ছুটি পাওয়ার তো কোনো অবকাশ নেই বা ছুটি নেওয়ার কোনো ইচ্ছেও আপাতত নেই, কিন্তু সব কিছু কাজের মাঝেও নিজের জন্য একটু সময় বের করে একটুখানি নিজের খেয়াল রাখা, একটুখানি নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করা, সেটাও খুব দরকার। প্রত্যেক দিন সকালবেলা তো ঘুম থেকে উঠে একটা বিশাল পরিমাণে মানে কি বলবো, পাহাড় পরিমাণ কাজের একটা ঝুড়ি নিয়ে শুরু হয়ে যায় একটা দিন। আর আমার ব্লগগুলো মোটামুটি সেইভাবেই শুরু হয়, কিন্তু আজকে আমি দুপুরবেলা থেকে ব্লগ শুরু করছি। একটু হালকার ওপর থেকেই কাজ শুরু করছি, তারপরে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য চলতে থাকবে। তো এখানে আম মাখা করছি। এই ধরনের আম মাখা যখন দেখি না, সত্যি কথা ছেলেবেলাতে ফিরে যাই। যখন ছোট ছিলাম এই যে বর্ষাকালগুলোতে, এখন যেমন বাচ্চাদেরকে একবারই বাড়ির থেকে বা ঘরের থেকে মায়েরা বেরোতে দেয় না, আমাদের সময় কিন্তু সেরকম ছিল না। বর্ষাকাল, আষাঢ় মাস মানেই কালবৈশাখী ঝড়, মানে এই যে আষাঢ়ের আগের সময়টা, যেই জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস সময়টা কালবৈশাখী হবে, বিকেলে প্রচুর ঝড় হবে, তারপরে আম পড়বে। আমরা কি করতাম, একটুখানি যখন বৃষ্টিটা কমে যেত আমরা ছাতা নিয়ে চলে যেতাম আম কুড়োতে। মানে কে কার আগে যেতে পারে আর কে কার আগে গিয়ে আমটা নিয়ে আসতে পারে, সেটা একটা কম্পিটিশন চলতো। আর বৃষ্টি মানেই আম কুড়োবো, মানে পাড়ার সব বাচ্চারা মিলে একসাথে তাই করতাম। কিন্তু এখন সেই দিনগুলো এতটাই মিস করি, মানে কি বলবো। কিছু কিছু জিনিস আছে শুধু বললে আসলে ফিলিংসটা বোঝানো যায় না, ঠিক ততটাই মিস করি। তো এখন আমি একটা বন্ধু পেয়ে গেছি, যেটা হলো আমার ছেলে। আমি যেই ছেলেবেলার ছোট ছোট কাজগুলো করি সেগুলো ওর সাথে শেয়ার করি বা ওর সাথে আমি গল্প করি। ও খুব মজা পায় শুনতে। তো দুজনে মিলে আর কি সব কিছু শেয়ার করে সেই ছেলেবেলাটা ফিরে যাই, মানে ওর ছোটোবেলাটাতে আমি আমার নিজেকে দেখতে পাই। তো দেখো এখানে এর আগের দিন যেই ওড়নাটা বলেছিলাম শুরু করেছি, সেটা তো শেষ করতে পারিনি একদিনে, কারণ সেটা যেহেতু পুরোটাতে কাজ করেছিলাম অনেকটা সময় আমার লেগেছিল। তো আগের দিন কিছুটা করেছি, পরের দিন কিছুটা করেছি। আর এখানে একটা কথা বলি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে ব্রাশের ব্যাপারে। ব্রাশ কোন নাম্বার বা কিভাবে ইউজ করবে, এটা হলো ডিজাইনের উপর নির্ভর করবে। দেখো আমি এখানে একটুখানি মোটা ব্রাশ ইউজ করছি। যদি ডিজাইনটা মানে ফুলগুলো একটু বড় হয়, ফুলের পাপড়িগুলো বড় হয়, সেক্ষেত্রে মোটা ব্রাশের কিন্তু যে মাথাটা আছে একটু মোটা প্রয়োজন হবে। আবার আউটলাইনগুলো যখন করব তখন একদম সরু ব্রাশ, মানে সরু ব্রাশ বলতে 000 যেই ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে আউটলাইন করতে হয়। তো এইভাবে ডিজাইনটা বুঝে তখনই আর কি ব্রাশগুলো চুজ করতে হয়। তো যেটা খুব বেশি মোটার ব্রাশ কিছু পাওয়া যায় দেখবে, সেগুলো দিয়ে প্রথমে স্টার্ট না করাই ভালো। এই যে আমি যেই ব্রাশগুলো ব্যবহার করি বেশিরভাগ 000, তারপরে 5, 6 এই ধরনের ব্রাশগুলো তোমরা ব্যবহার করতে পারো। দোকানে গেলেই কিন্তু সেগুলো তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে যাবে, বা 1-2 বার কাজ করতে করতেও দেখবে নিজের কোনটা সুবিধে হচ্ছে। আমি এমন কিছু ডিজাইন আছে হয়তো অনেক ফুলটা বড়, কিন্তু আমার পক্ষে মনে হচ্ছে একদম সরু যে ব্রাশটা আছে সেটা দিয়ে করলে ভালো হবে। তো সেভাবেই আমি চুজ করি। এই ধরনের কাজগুলো আসলে একটা নেশার মতো। আমি না মানে কি বলবো, আমার এখন একটা নেশা লাগে। যখনই যেটা হাতের কাছে দেখি একটু সিম্পল টাইপের, মনে হয় এটা রেখে দিই, এটার উপর একটা কিছু হাতের কাজ করা যাবে। তো এইভাবে করতে করতে অনেক কিছু বানিয়ে ফেলেছি। আর যখনই হাতে সময় পাই মনে হয় যে এটা বানাই সেটা বানাই, মানে একটা নেশার মতো। ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করি। আমার যদি চ্যানেল বন্ধও হয়ে যায় কিন্তু এই কাজগুলো বন্ধ হবে না, মানে নিজের জন্য আমি এসব বানাতেই থাকবো। তো এখানে দেখো ওড়নাটা তো বানিয়ে ফেলেছি, কিন্তু বানালেই হবে না, সেটাকে আমি আবার মেলে রেখেছি, কারণ কালারটা খুব ভালোভাবে শুকোবে। আর যেহেতু আমার ওড়নাটা
একদম মানে কি বলবো সিফনের ওপর জর্জেট হালকা টাইপের, তো সেখানে কিন্তু কালারের মানে কালারটা অ্যাবজর্ব হতে অনেকটা সময় লেগেছে বা সময় লাগে, যার জন্য ওটা আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু ঘরটা ঠিক করে নিচ্ছি। আর যখনই আমরা এই ধরনের ফেব্রিক কালার করব, যখন কালারটা শুকিয়ে যাবে তখন উল্টো দিকটাতে আমরা খুব ভালোভাবে আয়রন করে নেব, তাহলে কালারটা বসে যাবে। পরবর্তীকালে যদি সেটা ধোয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা উঠবে না, কিন্তু যদি আয়রন না করি তাহলে কালারটা একটু হলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এই ধরনের কালারগুলো যেহেতু কাপড়ের উপরের জন্যই ব্যবহার করা হয়, তো ওঠার সেরকম চান্স নেই। আর শৌখিন জিনিস সেইভাবে বেশি একটা না ধোয়াই ভালো। বিয়ের আগে যখন মামাসিদেরকে কাজ করতে দেখতাম তখন না ভীষণ অবাক লাগতো। আর না আমি ভাবতাম আমার দ্বারা কখনোই সম্ভব নয়। সকাল থেকে শুরু করেই তো এত ভোরবেলা ঘুম থেকে উঠবো, তারপরে সারাদিন কাজ করব, প্রত্যেকের আলাদা আলাদা করে ডিমান্ড ফুলফিল করব, এটা আমি কখনোই পারবো না। মানে এটা আমি ধরেই নিয়েছিলাম যে আমার দ্বারা কখনোই হবে না। আর বিয়ের আগে আমি একদমই রান্না করতে পারতাম না, ভাবতাম যে রান্নাবান্নাও আমার দ্বারা কখনোই হবে না, আর রোজ রান্না করা তো আমি কখনোই পারবো না। তো এইভাবে অনেক কিছু ভয় আসলে মনের মধ্যে ছিল। তারপরে যত দিন গিয়েছে, সময় গিয়েছে, তারপরে সংসার জীবনে পা দিয়েছি, আস্তে আস্তে অনেক কিছুর অভ্যেস হয়েছে। এমনকি যখন আমি মা হইনি তখন সবার মা হওয়া দেখে ভাবতাম কিভাবে সম্ভব, এত কষ্ট আমি কি নিতে পারবো? হয়তো আমি মানে কি বলবো, বাঁচতেই পারবো না হয়তো। মানে এত কষ্ট আমার দ্বারা নেওয়া সম্ভব না। কারণ আমি ছোটোবেলা থেকে একটুখানি যে এইভাবে হয় আর কি, সব মেয়েরা খুব আদুরে মানুষ। আর একটা মেয়ে থাকলে যেটা হয়, বাবা মায়ের ভীষণ আদরের সবসময় আর কি বাড়িতে। তো তেমন ভাবতাম, যার জন্যে কোনো কষ্টই হয়তো আমি কখনোই নিতে পারবো না, বা আমি কোনো কষ্টকে সহ্যই করতে পারবো না। তো সেইভাবে ভাবতে ভাবতে একদিন মাও হয়ে গেলাম, অথচ এত কষ্ট আমি পেলাম ঠিকই, কিন্তু কোনো কষ্টকেই আমার কষ্টই মনে হলো না। সেই কষ্টগুলো যে কখন সুখে পরিণত হয়ে গেল সত্যি বুঝতেই পারলাম না। আবার একটা থেকে একটা ঝড়ঝাপটা জীবনে এসেছে, বড়োর থেকে বড় ঝড়ঝাপটা, অনেক জটিলতা এসেছে। সেগুলো কখনো শক্ত হাতে, কখনো চোখের জল ফেলে, কখনো মনে অনেক ধৈর্য ধরে সেগুলোর সামনাসামনি হয়েছি, সেগুলো আবার পারও করে গেছি। তো ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছুর সাথে নিজেকে মানুষ মানিয়ে নিতে পারে। মানুষ পারে না তা এমন কোনো জিনিস নেই। চাইলেই সব কিছু করতে পারে। আর এইভাবে পারবো না থেকে সবকিছু যখন ধীরে ধীরে পেরে উঠেছি, তেমন ইউটিউবের এই কাজটাকেও ভেবেছিলাম পারবো না, বা রেগুলার ভ্লগ দেওয়া, একদিন পর পর ভ্লগ দেওয়াও সম্ভব হবে না, কি করে পারবো এত কিছু ম্যানেজ করব। সেটাও দেখো তোমাদের আশীর্বাদে বলবো, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে এখন কিন্তু রোজ আমি ভ্লগ বানাই, এডিট করি, কিভাবে যেন সব কিছু হয়েও যাচ্ছে। তাই এটাও একটা আমার জীবনের শিক্ষা, যেটা পারবো না বলেছিলাম সেটাও পারছি। আসলে সব কিছুর জন্য একটুখানি ধৈর্য ধরা খুব দরকার, আর মনের জোর রাখাটা প্রয়োজন। আর সব সময় দরকার পাশে কেউ একজন না একজন থাকুক যে সাপোর্ট করবে। তেমন আমার ব্যক্তিগত জীবনে আমার হাজব্যান্ড সবসময় আমাকে সাপোর্ট করার জন্য তো আছেই। কিন্তু আমার এই ইউটিউব জগতে সত্যি এমন অনেক অনেক মানুষ আছে যারা আমাকে এতটাই সাপোর্ট করে, তাদের ভালোবাসা এতটাই পাচ্ছি যে আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য। দুপুরের রান্না আর রাতের রান্নার জন্য যেমন রুটিন করে রাখতে হয়, কি রান্না হবে ভাবতে হয়, তেমন সন্ধেবেলা টিফিনের জন্য এখন ভেবে রাখতে হয় কি টিফিনে বানাবো। আগে ছেলে ছোট ছিল, নিজের ইচ্ছে মতো আমি যা বানিয়েছি জোর করে খাইয়ে দিয়েছি। এখন তো সব কিছু বলতে পারে সেটা একদমই হয় না, আর কিছুদিন থেকে তো আরও বেশি।
তো এখন দুপুরবেলা বা সকালবেলা বলে রাখে বা আমাকে জিজ্ঞেস করতে হয় সন্ধ্যাবেলা টিফিনে কী হবে, সেই মতো কিন্তু ঘরে বানাতে হয়। তো এখানে এখন এগ রোল বানাচ্ছি, ভিতরে স্টাফিংস দেবো মাটনের। দুপুরবেলা মাটন রান্না করেছিলাম, তো ভাবলাম ভালোই হলো। আর এরকম করে এগ রোল বানিয়ে দিলে তো কোনো কথাই নেই, চেটে পুটে খেয়ে নেবে। তো মাটনটা ছোট ছোট করে একটুখানি টুকরো করে নিয়েছি, রান্না করা মাটনটাকেই। তো দেখলে একটুখানি আমি ভেতরে স্টাফিংস বানিয়ে নিলাম, অল্প একটু পেঁয়াজ কুচি আর সয়া সস, টমেটো সস দিয়ে বানিয়েছি এই স্টাফিংসটা। এখন ভেতরে স্টাফিংসগুলো দিয়ে দেব। আর পেঁয়াজের মধ্যে একটুখানি কাসুন্দি মাখিয়ে নিয়েছিলাম। কাসুন্দি দিয়ে পেঁয়াজটা মাখালে না এগরোলের ভেতরে খুব ভালো লাগে খেতে, বেশ একটা সুন্দর সর্ষে সর্ষে একটা ফ্লেভার থাকে। তো এইভাবে আমি 3টে এগরোল বানিয়ে নেব আমাদের 3 জনের জন্য। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করে দিও। চাইলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো। তো দেখো কত কম সময়ের মধ্যে আমি এগরোলটা বানিয়ে নিলাম। আগের থেকে যদি একটুখানি প্রিপারেশন নিয়ে রাখা যায় না, তাহলে সন্ধেবেলায় এই ধরনের টিফিন বানিয়ে দেওয়া বাচ্চাদেরকে কোনো অসুবিধেই হয় না। যেই ওড়নাটা বানিয়েছিলাম ভাবলাম তোমাদেরকে একটুখানি পরে দেখাই কেমন হয়েছে। দেখো পুরো গায়ে আমি এইভাবে কাজ করেছি আর বিভিন্ন রকমের কালার দিয়ে করলাম। যখন যেটা দিয়ে পরতে ভালো লাগবে তখন সেটা দিয়ে পরবো। আসলে বানানোর পরে কেমন হবে খুব একটা আমি আইডিয়া পাইনি, তার জন্য বুঝতে পারছিলাম না। তো এবার যেহেতু বুঝতে পারলাম যে হাতে এভাবে ওড়না বানালে দেখতে ভালোই লাগে, পরবর্তীতে আরও অনেক রকমের বানাবো ইচ্ছে আছে, আর তোমাদের সাথে তো শেয়ার করব। আর এটা পরে আমাকে কেমন লাগছে একটু জানিও। কিছু কিছু জিনিসের মূল্যায়ন আসলে টাকা দিয়ে করা সম্ভব নয়, সেগুলো জিনিসের মূল্যায়ন ভালোবাসা দিয়ে করতে হয়। তেমনই এই ধরনের কাজগুলো বা এই যে আমি ওড়নাটা বানালাম, এটার সাথে আমার অনেক ভালোবাসা, আবেগ, স্মৃতি জড়িত। তো আসলে এটা আমার কাছে প্রাইসলেস। কেমন লেগেছে জানিও। আজকের ভিডিওটা এখানেই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে।